ঠিক আছে আমরা হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। তাই দেখো, আমরা যাচ্ছি এখন ডাক্তার দেখাতে, তাও অনেকটা দেরি হয়ে গেল জানো তো, এনারই হয়নি। দেখো এনে এখনও ড্রেস পরছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদমই রেডি, এক্ষুনি আর কি বেরিয়ে যাব। আমাদেরকে বলেছিল 6টায় বেরোনোর কথা, কিন্তু বাসি কাজটা সেরে না আর হয়নি, একটু লেট হয়ে গেল। তবে বেরোচ্ছি এখনই। তা দেখো আমার গাছের ফুলগুলো, আর এই টগর গাছটা না একটা ফুল ফুটেছে, খুব ভালো লাগছে বলো। আর এই যে ছোট্ট ছোট্ট তুলসী গাছ আমি সব একটা জায়গায় আর কি বসিয়েছি, সারা উঠোন ধরে হয়েছে, দেখবে ঝাঁটা দেওয়ার সময় লাগে আর খুবই খারাপ লাগে কিন্তু। দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি একটা টোটোতে উঠে। টোটো না, আরও পরপর দুটো অটো পাল্টে আমরা চলে আসলাম এক নার্সিংহোমে। আর এখানেই বরের জন্য ওষুধটা নিয়ে এসেছিলাম, বরকে ওষুধটা দিয়ে দিলাম, সে খেয়ে নিল। আর আমিও ডাক্তারটা দেখিয়ে চলে এলাম, কেননা তাদের না ফোনে সমস্ত কিছু আমরা বলে নিয়েছিলাম যে আমার হাজব্যান্ডকে আমি কিডনি দিয়েছিলাম। আরও একটা নার্সিংহোমে যোগাযোগ করছিলাম, কিন্তু যখনই সে শুনলো যে আমার একটা কিডনি নেই, একটু তারা না থতমত খেয়ে গেছে। পরের দিন আবার তারা ফোন করলো, বললো যে না, সমস্ত কিডনির আগে রিপোর্ট করে আনতে হবে তারপরে। তা সেখানে আর গেলাম না, আর এক দাদার সাথে একটু যোগাযোগ করে আমরা এই নার্সিংহোমে ডাক্তারটা দেখিয়ে এলাম। এখন একটা সোনোগ্রাফি করব, তারপরে আবার যোগাযোগ করব তার সাথে। জানো তো, এই অপারেশানটা প্রায় 3 থেকে 4 বছর হতে চললো, কিন্তু এখন দেখছি আর পারছি না, করতেই হবে। তাই সেদিনকে আমাদেরই এক মার্কেটে দাদাকে বলছিলাম, জানো তো, এটা মনে হচ্ছে আমারই পাপের শাস্তি। বলছে না না, কিচ্ছু না, তুমি পারবে সব। এত বড় একটা মানে ঝামেলার থেকে যখন আসতে পেরেছো ভালো সুন্দরভাবে, নিশ্চয়ই এটাও পারবে। তা আমি সবসময় ঠাকুরকে ডাকি, জানো তো বন্ধুরা, টাকা পয়সা তো লাগে। আর দেখবে আমার বরের পেছনে প্রচুর টাকা, আমি যেহেতু নার্সিংহোমের একটা খরচ, তারপর কিডনি ট্রান্সপ্ল্যান্টের খরচ দিয়ে, দেখো মধ্যবিত্ত ফ্যামিলিতে এই তো ব্যবসা করে, তাই না বলো, আর কত পয়সা থাকতে পারে। তার জন্যই আমার অপারেশানটা একটু লেট হয়ে যাচ্ছে। তবে এবার ভাবছি আর না করলে নয়, করতেই হবে। তা দেখো এসে কিন্তু ঝটফট করে একটু কাচা ধোয়া করে নিলাম, ঘর দুয়ারগুলো মুছে স্নান করে পুজোটাও করে নিলাম। মেয়ে আসবে, তাই একটু মানে লেবুর শরবত করবো ওর জন্য, জানো তো, ও লেবুর শরবত বলো টক দই ভালোবাসে। আর লেবুটা ঘরে আছে যেহেতু, তা ভাবছি একটু শরবত করে দিই, মানে আসলেই ওকে হাতে ধরিয়ে দেবো। তা দেখো এখানে বরকে একটু চিড়ে আর একটু টক দই দিয়ে আর সুগার ডাস্ট দিয়ে দিই, আমি একটু পরে খেয়ে নেবো। মেয়েও আবার চলে আসবে, জানো আজকে বেশ মেয়েরও একটু ছুটি আছে, তার জন্য তো মেয়ের জন্য একটু শরবতে রেডি করব। কেননা ও লেবুর শরবতটা ভীষণ ভালোবাসে, লেবু বলো টক দই দুটোই ভালোবাসে। তা ভাবলাম লেবু যখন আছে এটাই দিয়ে দিই, তার জন্য একটু রেডি করে ফ্রিজে রেখে দিই, আসলে না আমি ঝটপট করে বানিয়ে দিতে পারবো। আর ওদিকে চিনি লবণটাও বেশ গলে যাবে, দেখতে দেখতে হয়তো চলে আসবে। তার ফাঁকে আমি একটু কাজগুলো গুছিয়ে নিই, যেহেতু বেলাও কিন্তু দেখো আমার জন্য তার বেলা বসে থাকবে না, বেলার মতনই বয়ে যাবে। সেই ফাঁকে আমি একটু কাজগুলো সেরে নেব, রান্নাটাও আবার করতে হবে। দেখো বন্ধুরা, এই যে বিছানা চাদরটা তো আজকে বললাম না সেভাবে সময় পাইনি, মানে কোনো মতে বাসি বিছানাটা একটু ঠিকঠাক করেই চলে গেছে। আর এসেই তো খুব তাড়াহুড়োর সাথে কাজকর্মগুলো করে নিয়েছি। আর আগের দিন পর্দাটা খুলে একটু কাচা ধোয়া করে নিয়েছিলাম, সেটা আজকে একটু লাগিয়ে নিয়ে চাদরটাও চেঞ্জ করব ভাবছি। বেশ এগুলো সবই টুকটাক মেয়ে আসার আগেই চেষ্টা করছি করে নিতে। আর রান্নাটাও করে নেব, আর মেয়ে আসলে বলবে কি মা এখানে আসো বসো গল্প করবে, কেননা সেই অনেকটা দিন পরেই আবার আসছে। তাই দেখো চাদরটাও একটু চেঞ্জ করে নিই। জানো তো বন্ধুরা, এমনিতে কিন্তু জানো আমাদের মার্কেটে ম্যাক্সিমাম মানুষ আমাকে ভীষণ ভালোবাসে, কেন বলো তো, যেহেতু বরকে কিডনিটা দিয়েছি আর এত বড় একটা কাজ সম্পূর্ণ আমি নিজে একাই করেছি। আর আমার সাথে না সেভাবে কেউ ছিল না, আর আমাদের গার্জিয়ান বলতে কেউ নেই। আর এক আমার মা আছে, কিন্তু মা তো অত দৌড়ঝাঁপ করতে পারে না, তার পক্ষে সম্ভবও না। তাই জন্যই আমি ধরো এই ঘরে সংসারে ধরতে গেলে আমি ওই সময়টার জন্য আমি কিন্তু গার্জিয়ান ছিলাম, আমি সব টাকা পয়সা ধরো অ্যারেঞ্জ করা, তারপরে একটা কিডনি ট্রান্সপ্ল্যান্টের বন্ধুরা প্রচুর টেস্ট থাকে, প্রচুর অনেক ঝামেলা থাকে, জানো তো, সেই সব মানে ওই সব রাস্তা দিয়ে, ওই কঠিন রাস্তা দিয়ে আমি পার করে এসেছি। তা আমি বুঝি যে কী মানে কোথা থেকে আমি পার করে এসেছি। তার জন্যই আর কি যারা বোঝার তারা আমাকে ভীষণ মানে ভীষণভাবেই ভালোবাসে বলবো। সামনে
কি পেছনে জানি না, যারা দেখবে নিন্দা করা তারা তো করবেই, আর যারা প্রশংসা করা তারা প্রশংসা কিন্তু সব সময়ের জন্যই করবে। তা দেখ বন্ধুরা, মেয়েও চলে এসছে আর মেয়েকে শরবতটাও দিয়ে দিলাম, আর মেয়ে কয়েকটা জামা কাপড় নিয়ে এসছে, ওগুলো আবার কেচে দেবো, আর আমিও একটু খেয়ে নিলাম। নইলে কী হবে বলো তো, ওর থেকে আবার আমাকে ভাগ দেবে। যেই না গ্যাস জ্বালাতে গেছি দেখছি গ্যাস টিপ টিপ করছে। আমি জানি যে গ্যাস সিলিন্ডারটা হয়তো শেষ হয়ে যাবে, তার মানে শেষ হওয়ার বেশ আগ থেকেই আমি আবার একটা সিলিন্ডার ভরে রাখি, কেননা হঠাৎ করে কখন চলে যাবে। আর আমি কিন্তু বুঝতে পারি যে সিলিন্ডারটা আমি সব সময় মানে এটা চেষ্টা করি যে না সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে। আমার একটা আইডিয়া হয়ে গেছে যে আমার সিলিন্ডারটা এতদিন যেতে পারে। যেহেতু আমি ইন্ডাকশানে ধরো বরের জল গরম করি কিংবা সবজিটা ফোটাই, দুটোতেই তো ইউজ করি, এর জন্য আমার একটু আইডিয়া হয়ে গেছে। তাই আমি দেখো এই গরমের মধ্যে এসছি এমনি রান্না করব, তার মধ্যে সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে, ওটাকেও চেঞ্জ করে নিয়ে আর এই যে ডালটা একটু সোমবার দিয়ে দিলাম। আজকে একটু ডাল করব, আর কালকে তো লাইলন টিকা মাছ আছে, ওটাও তাড়াতাড়ি করে একটু রান্না করার চেষ্টায় আছি। আর মেয়ের ফলই মাছটা আছে, ওটা একটু গরম করে নেব। তা চলো বন্ধুরা, আমার কাজকর্ম দেখে ভিডিও দেখে তোমাদের মানে কীরকম লাগে সেটা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। আর আমার পাশের থেকে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি একটা ছোট্ট পরিবার করে কখনোই তুলতে পারবো না। তোমরা যদি একটু আমাকে সাহায্য করো, পাশে হাতটা বাড়িয়ে দাও, তাহলেই কিন্তু আমি একটা ইউটিউবে ছোট্ট পরিবার গড়ে তুলতে পারি। অনেক আশা নিয়ে কিন্তু আমি এই প্ল্যাটফর্মে এসেছি বন্ধুরা, জানো তো, কিন্তু মানে এখনও কোনো জায়গায় পৌঁছতে পারছি না। জানি না কি বলবো, ভাগ্য বলবো না কি বলবো আমি জানি না। তা দেখো বন্ধুরা, ওখানে তো রান্না করে নিয়েছি আর সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। আমার না ভীষণ মানে কষ্ট হচ্ছে, যেহেতু রোদে পুড়ে এত দূর থেকে এসেছি, এসে কাজকর্ম জানোই তো, সংসারে প্রচুর কাজ থাকে না। একটু টকের ডাল আর তো লাইলন টিক্কা মাছটা করলাম, আর তোমার ফলি মাছটা আছে আর খাওয়া। আজকে যে লাইলন টিক্কা মাছের ঝোলটা মেয়ের জন্য যে রেখেছিলাম সেটাও একটু গরম করে রেখে দিলাম, আর টকের ডাল, এটা ছাড়া এখন আর ভাত খাওয়া যাবে না। আজকে এই দিয়ে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়ার সময় একটু আর পাঁপড় ভাজবো, হয়ে যাবে। হ্যাঁ আসছি। তো দেখো বন্ধুরা, এই যে ডাক্তার দেখে এসেছি, তার প্রেসক্রিপশান মেয়েকেও একটু দেখাচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আবার না কাজটা মানে সমস্ত কমপ্লিট করে এখন একটু বসে আছি, আর মেয়ের সাথে এখন একটু গল্প করব। আর মেয়ে তো বাড়িতে এসেই আর ঘরে গেল, ড্রেসিং টেবিলটা একটু ভালো করে দেখলো। তোমাদের সাথে যে একটু শেয়ার করবো তার হলো না, যেহেতু রান্নার কাছে ছিলাম। পরে গিয়ে দেখি যে না, ওর দেখা আবার ভালো করে ড্রেসিং টেবিলটা একবার দেখে নিল। নিজের জিনিস তো, শখের জিনিস। দেখো বলে চা পেয়েছে, দেখেছো, মুখটা ঘুরে শুয়ে পড়েছে, খুব লজ্জা পেয়ে গেছে যেহেতু বললাম। তাহলে পরে গরমে না একদম ভালো লাগছে না। দেখো লুকোচুরি খেলা করছে তাই না আমাদের সাথে। দেখো বন্ধুরা, এখানে ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে টেবিলে না, আজকে ঘরের নিচে বসে খাবো। বরই বললো যে না ভাতগুলো নিয়ে আসো, এখানে সবাই মিলে খেয়ে নিই। তা হচ্ছে বাহ, মেয়ে এসছে বলে এখানে খাওয়া হচ্ছে। একটু বর বলছে যে না এত গরমে না আর খাওয়া যাচ্ছে না, তো একটু ঠান্ডা ঠান্ডাই খাবো। তা দেখো এখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর মেয়ে আসলে দেখবে আনন্দটাই যেন একদমই আলাদা। এই যে আমার ভাত বেড়েছি আর মেয়েকেও দিয়ে দিয়েছি, আর বর তো খাওয়া শুরু করে দিয়েছে। মানে ছেলেরা দেখবে এমনি তো মানে বেশিক্ষণ বসে থাকতে পারে না, স্নান টান করে। এটা আমি বাবাকেও সব সময় দেখতাম। তা বন্ধুরা, এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর মেয়ে না ঠিক টাইমে উঠে গেছে, একদম 4:30টার মধ্যে। 5টায় নাকি ওকে হস্টেলে ফিরতে হবে। তা আমি বলছিলাম বাবা একটু আমাদের সাথে চা বিস্কুট খেয়ে ফিরিস। ও আর কি কথা শোনে না, ওদের নাকি বকা দেবে, তার জন্য ও বেরিয়ে গেল। তা দেখো বন্ধুরা, ও এই রোদের মধ্যে চলে যাচ্ছে না, আর যতটা দেখা যাচ্ছে ততটাই যেন হাঁ করে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মা তো বলো, ছেলে মেয়েদের জন্য একটা টানই আলাদা হয়। তা দেখো অনেকটা সময় কিন্তু পার করে সন্ধে টন্ধে দিয়ে কাজকর্ম করে আমি আবার চলে এলাম রান্নাঘরে। কেননা বর বলল আজকে টিফিন খাবে। তা না কি খাবে, আমি বললাম তাহলে একটু পাস্তা ঘরে আছে, পাস্তাটাই করে নিই। বললো ঠিক আছে পাস্তাটা করে নাও। সাধারণত আমরা কিন্তু এখন আর সন্ধ্যেবেলাটা টিফিন খাওয়া হয় না, দোকানেই থাকে, আর এত গরমে কি টিফিন খাবো, তার জন্যই তাই বললো যখন, তাই এই যে একটু পাস্তাটা প্রথমে সেদ্ধ করে নিয়ে নিলাম। আর দুপুরের 2টো থালা আছে জানো তো, বাসনও মাজিনি, ভালো লাগছিল না বলে। এই এখন একবারে পাস্তাটা খেয়ে টিফিনটা আর কি খেয়ে বাসন টাসনগুলো মেজে ঘষে নেব।
তো দেখো এখানে পাস্তাটা করবো বলে একটা ডিম, দুটো ডিম নিয়েছি। তা ভাবলাম দুটো ডিম আর দেবো না, একটা ডিমই দিয়ে দিই, কুসুমটাও ফেলে দিচ্ছি। যেহেতু বর আমি একসাথেই খাবো, বরকে তো কুসুমটা দেওয়া হয় না। আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা প্রথমে ভাজা ভাজা করে নিয়ে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে আমি ডিমটাকে দিয়ে দেবো। তো এইভাবে করলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। এখন আর সেভাবে না অতটা সস ফর্স দিয়ে রান্না করার মতন মানে পরিস্থিতি নেই। তা দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম শুধু একটু ঝাল হওয়ার জন্য। তা দুজনের জন্য 2 প্লেটে নিয়ে নেব। আর এই পাস্তাটা না আমার মেয়ে খুব একটা ভালোবাসে না, জানো তো। তা আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। বর আবার সেই সসটা আমার হাতে যেই দেখেছে বলছে কি আমাকে একটু দাও। আমি আবার একটু বকা দিলাম যে একদমই না, সস একদম তোমার জন্য মানে ঠিকঠাক না খাওয়াটা। তা কী করবো বলো, চাইলো যখন, কয়েক ফোঁটা নামমাত্র দিয়েছি জানো। তা খেয়ে বলছে না খুব ভালো হয়েছে, কিন্তু ভীষণ ঝাল হয়েছে জানো। বলছে গোলমরিচের গুঁড়ো দিয়েছো? তা আনছি হ্যাঁ। বলছে এর জন্যই। আর ভালো লাগছিলো জানো তো যখন গোলমরিচের গুঁড়োর ঝালটা, কিন্তু এইটা কিন্তু একদম আলাদা ঝাল, দেখবে ভীষণই লাগে। আর আমি তো একটু ঝাল খেতে ভীষণ ভালোবাসি। তা বললাম না সেই সব বাসনগুলোও পড়ে আছে, একেবারে সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। তাহলে কিন্তু রাতে আমার না অতটা চাপ থাকবে না জানো। খাওয়ার পর 2টো থালা থাকবে, ও মেজে আমি পরিষ্কার করে নেব। তা চলো বন্ধুরা, আজ এই পর্যন্তই রইল। টাটা, তোমরা সবাই ভালো